সময় বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে সেই সময় ফ্রান্সের অর্থনীতি পুরোপুরি ছিল ভ্রান্ত, মানে ভুলভাল এবং ত্রুটিপূর্ণ, মানে ইনকারেক্ট এবং ডিফেক্টিভ। এবং এই যে মানে ফ্রান্সের টোটাল 3টে সম্প্রদায়, তার মধ্যে ফ্রান্সের মোট মানে যে সম্পত্তি ছিল তার 95% সম্পত্তি ভোগ করত কিন্তু এই প্রথম দুটি সম্প্রদায়, মানে ফার্স্ট দুটো এস্টেট। তাই এরা এরা কিন্তু সুবিধা ভোগী শ্রেণী ছিল, এরা কি করতো, সুবিধা ভোগ করতো। আর তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেটের যারা অন্তর্ভুক্ত ছিল তারা ছিল সুবিধাহীন শ্রেণী বা বঞ্চিত শ্রেণী। এরা মাত্র 5 ভাগ মানে 5%, অনলি 5% প্রপার্টি মালিকানা ভোগ করতো, আর ওরা ভোগ করতো 95%। ভাবতে পারছো, মানে 95 ভাগ। কিন্তু ট্যাক্স দিতে হতো বা কর দিতে হতো পুরোপুরি উল্টো, মানে 5% কর দিতে হতো এই প্রথম দুটি সম্প্রদায়কে, আর 95% কর বা 95% ট্যাক্স দিতে হতো এই তৃতীয় সম্প্রদায়কে, মানে থার্ড এস্টেটকে। এই যে বৈষম্যমূলক একটা কর ব্যবস্থা, একটা ডিসক্রিমিনেটরি একটা ট্যাক্স সিস্টেম সেই সময় চালু ছিল, তাকেই ব্যাখ্যা করতে গিয়ে বা এক্সপ্লেন করতে গিয়ে বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস এই গ্রন্থে তিনি বলেছেন যে ফ্রান্স ছিল সেই সময় ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, এ মিউজিয়াম অফ ইকোনমিক এরর্স। আরেকটা প্রবাদ সেই সময় চালু ছিল এই কর ব্যবস্থাকে দেখে, যে তখনকার সময় ছিল যে দ্য নোবেলস ফাইট, দ্য ক্লার্জি প্রেস অ্যান্ড পিপল পে। নোবেলস ফাইট, নোবেলস মানে অভিজাতরা, তারা তো ফাইট করে মানে যুদ্ধ করতো, তাদের কাজ ছিল তাদের যুদ্ধ করা। আর কি ছিল, ক্লার্জি প্রেস, ক্লার্জি মানে যাজক সম্প্রদায় বা প্রথম সম্প্রদায়, তারা শুধু প্রে করবে, ভগবানের প্রার্থনা করবে, এটাই তাদের কাজ ছিল। আর পিপল পে মানে হচ্ছে ফরাসির যে যত জনগণ ছিল বা জনসংখ্যা ছিল তারা শুধু পে করবে, ট্যাক্স পে করবে, কর দেবে। এটাই যেন ছিল ফ্রান্সের অর্থনীতিতে সেই সময়, ইকোনমিক সিস্টেমটাই এরকম ছিল।